1983 সালে উপজেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কুষ্টিয়ার দৌলতপুর থানাকে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। দৌলতপুরের শেরপুরে সম্মুখ যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয় বরণ করে নেয় পাক হানাদাররা। এই উপজেলায় মুক্তিযুদ্ধের সময়কার ৬টি গণকবর রয়েছে। পদ্মা এবং মাথাভাঙা নদী বেষ্টিত এই উপজেলা। পদ্মা নদীও বয়ে গেছে দৌলতপুরের বুক চিড়ে। ১৭৮ বর্গমাইল এলাকার দৌলতপুর উপজেলা তামাক চাষের জন্য বিখ্যাত একটি অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রচুর তামাক উৎপাদন হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এই অঞ্চলে দর্শনীয় স্থান ফিলিপনগর, পদ্মা নদীর পাড়, হোসনেবাদ রাজবাড়ি, মহিষকুণ্ডী নীলকুঠি, রেফায়েতপুর জমিদার বাড়ি, ভাদুর আখড়া, ছালা বাবার দরবার এবং সিরাজনগর পাগলের মেলা এখানকার প্রাচীন নিদর্শনাদি হিসেবে পরিচিত। ভৌগোলিক সীমারেখায় দৌলতপুরের উত্তরে বাঘা ও লালপুর, দক্ষিণে গাংনী ও মিরপুর, পূর্বে ভেড়ামারা ও মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশে ঘুরে দাঁড়ানো প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার চিত্র তুলে ধরতে এবারে আমাদের গন্তব্য কুষ্টিয়ার দৌলতপুরে। দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন, গ্রামের নাম সরিষাডুলি। ৪৮ ভূমিহীন গৃহহীন পরিবারের স্থায়ী বাসস্থানের প্রয়োজনে এখানে নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে বদলে গেছে অসহায় মানুষের জীবনযাপন। আমার আরও বাপের 5 ভাই, তারা মনে করেন তাদেরও জায়গা হয় না, আমাদেরও জায়গা হয় না। তা আমাদের সেখানেও মাটির ঘর ছিল। সেখান থেকে আমরা অনেক কষ্টে এইখানে আইসি। একটা ভূমিহীন জায়গার উপরে আমরা ঘর করি, মাটির ঘর করে রাখছি। থাকার পরে ওই ঘর এখন মনে করেন যে সাপ বিচ্ছু যে ইন্দুরে গেড়ু করে, আমাদের থাকতে খুব কষ্ট হয়। আমরা জীবনে খুব কষ্ট করেছি। আর এইখানে একজন নিয়ে এসে আমাদের একটু জায়গা বসাই দিয়েছিল। সেই লোক আমাদের পরে খুব তুলে দেওয়ার জন্য অত্যাচার করেছিল। পরে স্যাররা আসার পরে, স্যাররা শোনার পরে স্যাররা বলল যে ঠিক আছে, তোমাদের একটা বন্দোবস্ত আমরা করে দেবো। দেওয়ার পরে তারপরে এখন মনে করেন যে একটা ঘর পাইছি, মানে খুবই খুশি। আমরা এত কষ্ট করেছি জীবনে, যে কষ্টের কথা বলা যায় না। বাপের উপায় নাই, বাণিজ্য নাই। পা ভ্যান ছিল, পা ভ্যানের পেছনে আজ থেকে মনে করেন 15 বছর 16 বছর আগে বাপের পেছনে আমি ভ্যান ঠেলি বেড়িয়েছি। বাপের একটু উপকার হয়েছে, আমরা সবাই একটু খাইতে পাইছি। এখন আমরা আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ দিয়েছে, তার কাছে আমরা অনেক অনেক ধন্যবাদ। টিন সেট মাটির ঘর ছিল, কিন্তু টিন কানা ছিল। সে টিন দিয়ে পানি পড়তো, ঘরের ভিতরে আমরা কাগজ দিয়ে থাকতাম। অনেক কষ্ট করেছি ছেলেপিলে নিয়ে। যখন ঝড়ঝাড়টা আসছে, ঘরের টিন একসময় উড়াই নিয়ে গেছে। পোকামাকড় থেকে ইঁদুরের গর্তর ভয় ছিল ঘরে, যে ইঁদুরের গর্তের ভিতর সাপ আছে কি আছে। ঘরে চাল থুইলে ইঁদুরের নামায় নিয়ে যেত, ধান থুইলে ইঁদুরের নামায় নিয়ে যেত। এখন আমরা সরকারের কাছে আবেদন করে যে একটা ঘর পাইছি, এতে আমরা অনেক খুশি। ঘর দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের, এই কারণে আমরা অনেক খুশি। এই ঘরে আইসি এখন আমাদের সুখ শান্তি। পলাশের বাবা পেশায় ভ্যান চালক ছিলেন। আর্থিক অনটনের কারণে পলাশের পড়ালেখাটা হয়নি। শৈশব থেকেই উপার্জনের প্রয়োজনে কাজে নামতে হয় তাকে। ভোর থেকে দিনের আলো নেভা পর্যন্ত ভ্যান ঠেলে বাবাকে সহযোগিতা করতেন পলাশ। বাবার নিজের সম্পত্তি বলতে কিছুই ছিল না। ৫১টি পরিবারের প্রায় সব সদস্য নিয়েই সরকারি খাস জমিতে টিনের ঘর তুলে ছিল অস্থায়ী বসবাস। বিয়ের পর রুমার সঙ্গে জীবনের সুখ দুঃখ ভাগ করে নেন পলাশ। জায়গা স্বল্পতা এবং অতিরিক্ত সদস্য সংখ্যার কারণে রাত্রিযাপনে নানান অসঙ্গতি একসময় বিমর্ষ করে তোলে এই দম্পতিকে।
বাধ্য হয়ে পাশে খোলা জায়গায় গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন পলাশ। জীবন ধারণের প্রয়োজনেই বছর 10 আগে কিস্তিতে একটা পিকআপ ভ্যান কিনেছিলেন পলাশ। গবাদি পশু কিংবা মালামাল হাটে পৌঁছে দেওয়াই ছিল তার দিন চুক্তির কাজ। মাস শেষে উপার্জনে সিংহভাগই ঋণ পরিশোধে শেষ হয়ে যেত। সামান্য যা হাতে পড়ে থাকত তাতে পেট চালানোই ছিল নিতান্ত এক দায়। না কোনো সঞ্চয়, না বাড়তি রোজগার। এখনও সেই টাকা পরিশোধ করে যাচ্ছেন পলাশ। এই দম্পতির 2 সন্তান রাব্বি এবং মুসা। অসহায় দরিদ্র এই পরিবারটিকে শীতল ছায়া দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পুনর্বাসিত পরিবারগুলো একসময় সমাজে ভূমিহীন, গৃহহীন বলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিভিন্ন জনপদে ভাসমান জীবনযাপনে অভ্যস্ততায় হারিয়ে ফেলেছিল নিজস্ব পরিচয়। চলার পথে কেউ নাই, এখনো কেউ নাই, বুঝছেন। আমি একলা। এমন দিন ছিল আমি বানের জলের মতন যেমন ভাসি বেড়াই, ওরকম ভাসি বেড়াইছিলাম। কেউ একটা আশ্রয় দেয়নি। বাবা মা থাইকেও আমাকে দেখাশোনা করেনি। আমার বিয়ে হয়েছিল বলে বাবা মা হয়েছে আমাকে তাড়ি দিছে, রাখেনি সংসারে। স্বামী যে স্বামীও ভাত দেয়নি, এক মুঠো খোঁজও নেয়নি। পরে ডিভোর্স করে দিছিল, বুঝছেন। ডিভোর্স করে দেওয়ার পরে কেউ জায়গা দেয়নি। না দেওয়ার পরে আমি ঢাকায় ছিলাম। ঢাকায় থেকে আইসে আমি ঘরে উঠেছি। যার জীবনে পা নাই সে কেমন থাকতে পারে বলেন। সরকার আমাকে ঘর দিছে, আমি সরকারের কাছে অনেক ধন্যবাদ সরকারকে। সরকার আমার মাথার পুরে ঠাঁই ছিল না, সরকার আমাকে মাথায় ঠাঁই করে দিছে। এটুকু আমি অনেক খুশি সরকারের পুরে। মাত্র 8 বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলেন হাজেরা খাতুন। বাবা মায়ের স্নেহে বড় হলেও ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের কাছে সবসময় ছিলেন অবহেলার মানুষ। আজিজুল সর্দার নামে এক ব্যক্তি জেনে শুনেই বিয়ে করেন হাজেরাকে। তবে খুব বেশি দিন সেই আনন্দ ছিল না তার জীবনে। তার স্বামী গোপনে আরেকটা বিয়ে করেন এবং তালাক দেন হাজেরাকে। সংসার জীবনের এই টানাপোড়েনের মধ্যেই হাজেরার বাবার মৃত্যু তাকে আরও অসহায় করে তোলে। স্বামীর সংসার ছেড়ে আপনজনের কাছে আশ্রয়ের আশায় ফিরে গিয়ে বড় ধাক্কা খান তিনি। প্রতিবন্ধী বলে ভাই বোনরা তাকে সেখানে রাখতে অস্বীকৃতি জানান। এরপর পরিচিত একজনের সঙ্গে ঢাকায় তার বাসায় আশ্রয় নেন। দীর্ঘ সময় শেকড় ছেড়ে দূরে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে ফিরে আসেন আপন গৃহে। মাবিয়া খাতুনের পরিবারও ছিন্নমূল। নিরাপদ আশ্রয়ের অভাবে গ্রামে গঞ্জে ভেসে বেরিয়েছেন কচুরিপানার মতো। আমি ধরো প্রথম মেয়ে, আমার আব্বার জমি জায়গা নাই, মুনিশ খাটি ধরো ভাত খাইত। আমরা 6টা ভাই, 3 বোন। আমি প্রথম ধরো খুবই কষ্ট করেছি। আবার স্বামীর ঘরে আসি তাও কষ্ট। দেখেন সুমাতে 3-4টি মানুষ এক পাকা চালের ভাত রাইছি, খাইছি। আবার টিনের ঘর ছিল, 6খান টিনের ছাপরা। দেখেন সব ওড়ি চলে গেছে, তাও সে ভাত টুকাও খুলি তাও গড়াতে হয়নি। খুব কষ্ট করেছি। স্বামীও একদিন মুনিশ চলিছে, একদিন চলেনি। বাকিকে রাঁধতে গেলে দোকানে মিলিছে, তোমার দিয়া যাবে না। আবার একে আসি তাও যখন ছাপড়া তুলিছিল তাও কষ্ট করেছি। ঘর বাড়ি সব উড়ি চলে গেল, যখন 3 মিনিট সব পুকুরের মধ্যে চলে গেল। কি করবো, পানিতে ভিজি ছেলি পেলি ঝড়ের জ্বালায় সে আড়লি ধরে গেল। ঝড়ও বলে হবে না, সে কি ঝড় বলে সে ঝড় এলো। আর সে ছেলি পেলি কী করবো, ভাত মাপ সব পানি ধুইলুতে সব একশো হয়ে গেল। তাও ছেলি পেলি খাতে দিতে পারলো নি। ছেলি পেলি কম নিয়ে রাখবো, কী করবো। শেখ হাসিনা ভালো কাজ করেছে। বাপ মা আমাদের দিয়ে নিয়ে মারে, ঘর বাড়ি কি জায়গা জমি কোনো কিছুই দেয়নি শেখ হাসিনা। তিনি বাপ মা হোক বাইচে থাকুক, আপনারাও বাইচে থাকেন, খুব ভালো থাকুক। সিফারউদ্দিনের সঙ্গে মাবিয়া খাতুনের সংসারের গল্পটা দৈন্যতার। অসহায় পরিবারগুলোর মধ্যে অন্যতম এই দম্পতি
সংসার জীবন শুরু থেকেই নিত্য অভাবের মুখোমুখি হয়েছে। মেয়ে কাজলিকে নিয়ে অসহায় দিন চলার সঙ্গী হয়নি কেউ। সিফার একজন ভ্যান চালক, দীর্ঘদিনের পেশা। মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের পরেও উপার্জনের টাকায় সংসার চালানো ছিল বেশ কষ্টসাধ্য। কোনো দিন 3 বেলা, কোনো দিন কোনো মতে 2 বেলা খাবার জোটানোর লড়াইটা চালিয়ে যেতে হয়েছে। আবার কখনো ক্ষুধার্ত থেকে অনাহারেই কাটিয়ে দিয়েছে এই পরিবারের সদস্যরা। শ্যামপুরে সিফার উদ্দিনের শ্বশুরবাড়িতে বসবাসের সুযোগ হয়েছিল। শরীরে বার্ধক্যের মতোই দুর্বল কাঠামোর একটি মাটির ঘরই ছিল এই পরিবারের আবাসস্থল। বৃষ্টি ছাড়াও প্রায়ই মাটির ঘরটি ভেঙে পড়ত। ভাঙা ঘর বসবাসের উপযোগী না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচেই রাত কাটাতে হতো। সংসারের একটুখানি সুখের ছোঁয়া দিতে এবং অন্তত একটা নিজস্ব দোতলা ঘরের স্বপ্ন নিয়ে ভ্যান চালানোর পাশাপাশি দিনমজুরের কাজও শুরু করেছিলেন সিফার। উপার্জন কিছুটা বাড়লেও তার আশা পূরণ হয়নি। একসময় শারীরিক অসুস্থতায় প্রায় অক্ষমতা মেনে নিয়েই অথবা পরাজয় স্বীকার করে নিয়ে ক্ষান্ত নিঃস্ব হন সিফার। জীবনের প্রতিটি চরম অনীহার চূড়ান্ত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন করে স্বপ্ন বাঁধার সাহস দিয়েছে অসহায় এই পরিবারটিকে। উপজেলার দীঘলকান্তি, আমদহ, দৌলতখালী, পিয়ারপুর এবং রিফাইতপুর সহ আরও একাধিক এলাকায় প্রায় 100% জমিতেই তামাকের চাষ হয়। এছাড়া তারাবনিয়া ও মথুরাপুর এলাকায় প্রচুর শাকসবজি উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা পূরণ করে রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলেও পাঠানো হয়। মা বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখন আমার মা অন্যের বাড়িতে কাজ করে আসি, আমাকে ধরেন যে ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ করে দিচ্ছে। তারপরে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পাস করার পরে যখন কলেজে ভর্তি হব, তখন কলেজে যাওয়ার জন্য তো মনে করেন যে আমার তো গাড়ি নাই বা বাপের কোনো কিছু নাই যে আমি মনে করেন যে গাড়িতে চড়ি কলেজে যাব বা অনেক আর 5টা ছেলের মতো ভ্যানে চড়ি হোক বা ভাড়া দিয়ে হোক, যেভাবে হোক আমি কলেজে যাবো, এরকম আমার আব্বার কোনো অ্যাবিলিটি ছিল না। তো সেই ক্ষেত্রে আমার মা অনেক কষ্ট করি পরের বাড়িতে কাজ কাম করি আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল। সেই সাইকেল চড়ে ধরেন কলেজে গেছিলাম, কলেজে যাতায়াত করলাম। ইন্টার পাস করার পরে আমার আর পড়াশোনা মানে আর কি হয়ে উঠলো না। আর্থিক সমস্যার কারণে আমি আর লেখাপড়া করতে পারলাম না। তো সেই ক্ষেত্রে আর তারপরেও যে কম বয়সে ধরেন যে আমি ইন্টার পরীক্ষা দেওয়ার ভিতরে আমি বিয়ে করে ফেলছিলাম। আর আমি চাবো যে অল্প বয়সে যেন কেউ বিয়ে না করে, কারণ অল্প বয়সে বিয়ে করা মনে করেন যে নিজের লাইফটাই নষ্ট করা আমি মনে করি। জমি জায়গা আমার বাপের কিছুই নাই, চাষাদের জায়গায় থাকতাম, অনেক গালাগালি, অনেক গ্যাঞ্জাম ফ্যাসাদের ভিতরেও বসবাস করতাম, থাকতাম। মাথার উপর এখন একটা ছায়া আছে, এখন তো আর কোনো সমস্যা নাই যে আমার ঘর কেউ কেড়ে নেবে বা কেউ নিয়ে নেবে, কেউ জোর করে দখল করে নেবে, এরকম আর কোনো সমস্যা আমার নাই। তো এখন একটাই চেষ্টা আছে যে ছেলেটাকে মানুষ করবো আর নিজের পায়ে দাঁড়ানোর মতো মনে করেন যে চেষ্টা চলছে নিজের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জন্য অনেক দোয়া কামনা করি, সে যেন সুস্থতা দান করে, সুস্থ শরীর যেন ভালো থাকে। কারণ তার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ, আমার মতো অসহায় লক্ষ লক্ষ মানুষ ধরেন যে আপনার থাকার জন্য একটা বাসস্থান পাইছে। এই জন্য তাকে অনেক ধন্যবাদ বা তার সুস্থতা কামনা করি আমি। শেখ হাসিনা আমাকে একটা ঘর দিছে, এখান থেকে আমি অনেক খুশি। সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার পায়ের তলায় মাটি ছিল না, সেই মাটিটুকু সে দিছে। দৌলতপুরের সেলিম রেজা আর সোনিয়া সুলতানার সংসারের গল্পটাও 8-10টা দরিদ্র পরিবারের মতোই। এই দম্পতির একমাত্র সন্তান স্বাধীন। স্বামী স্ত্রী দুজনেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, আর অল্প বয়সে বিয়ের কারণে পড়ালেখার ধারাবাহিকতা হারিয়ে ফেলেছিলেন সংসারের চাপে। সেলিমের বাবার অর্থনৈতিক অবস্থাও নাজুক থাকায় সচ্ছলতার মুখ দেখেনি পরিবারটি। বহুমুখী সংকটেই কাটত একটা দিন। পড়ালেখার পাট চুকিয়ে বিয়ে করেন সেলিম। বাড়িতে জায়গা না থাকায় আলাদা বসবাসের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। সংসারের খরচ বহন করতে পেশা হিসেবে বেছে নেন রংমিস্ত্রির কাজ। মুজিব শতবর্ষে ভূমিহীন গৃহহীনদের 2 শতক জায়গাসহ
সেমি পাকা ঘর উপহারের ঘোষণায় উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে এই দম্পতি। সত্যতা নিশ্চিতের পর দলিলসহ ঘরের চাবি হাতে পেয়েছেন সেলিম। একটি নিরাপদ স্থায়ী ঠিকানা এই পরিবারকে ঘুরে দাঁড়ানোর পথ সহজ করেছে। আমি সত্যি ভাই বিএমপি করতাম। আমরা বিএমপি করার সময় আমি শুধু ব্যবসায়ী গেছিলাম, যে কোনো লোকের সামনে গেলে আমার খারাপ ভাববে। আমি সেই সব দল ছাড়ি দিয়ে আমি ব্যবসায়ী গেছিলাম। ব্যবসায় যাওয়ার পরে আমার এই পরিস্থিতি ভাই। আমার সব ছিল ভাই, আমার গাড়ি মাইকো ফাইকো সব ছিল ভাই। আমি এখন নিশ্চয় এসব কথা বলবো না ভাই গো, এসব কথা তোলার দরকার নাই। ভাই আমার সোনার সব বাড়ি ভাই, আমি তাও বিক্রি করে চলে এসেছি। বিএমপি আমি লিখ দেখেন আসে, আমি নিশ্চয়ই যাওয়ার পরে আমাকে শেখ হাসিনা ঘর দিয়েছে, আমি সেই ঘরে আসি স্যার। এ অঞ্চলের প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তি হিসেবে একসময় পরিচিত ছিলেন সারোয়ার মোল্লা। স্থানীয়ভাবে লটারি খেলার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ 15 বছর ধরে। নিজের জায়গা, সম্পত্তি, ঘর এবং গাড়ির মালিকও ছিলেন তিনি। 35 বছরের সংসার জীবনে সঙ্গী ছিলেন আলিফা খাতুন। 7ম শ্রেণী পর্যন্ত পড়ানোর পর মেয়ে সাবিনাকে বিয়ে দিয়েছেন। মেজ সন্তান জনি মোল্লাও 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। এখন ছোট্ট একটি মুদি দোকান চালান, আর সবার ছোট্ট সন্তান শ্যামলীকে 13 বছর বয়সে বিয়ে দিয়েছেন। এত বিত্ত বৈভবও একদিন হঠাৎ শেষ হয়ে যায় সারোয়ার মোল্লার। দেনার দায়ে উধাও হয়েছে নগদ অর্থ এবং সম্পদ বিক্রি করে হয়েছেন নিঃস্ব। সব হারিয়ে মাথা গোঁজার প্রয়োজনে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হয়েছে এই মানুষটিকে। প্রধানমন্ত্রীর উপহারই তার কাছে শ্রেষ্ঠ প্রাপ্তি। ভাসমান ছিন্নমূল সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ সরকার। আমরা দৌলতপুর উপজেলায় যে সংখ্যক উপকারভোগী পেয়েছি তাদেরকে আমরা যথাযথভাবে পুনর্বাসন করতে পেরেছি। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এটাকে নিজেকে ধন্য মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার প্রকল্পের প্রতিটা কাজ নিখুঁত এবং সকলের সহযোগিতায় এবং আন্তরিকতায় এত সুন্দরভাবে হয়েছে। এটা আমাদের সারা জীবনের চাকরি ক্ষেত্রে বলি, আমাদের যে মানবিকতার ক্ষেত্রে বলি, সেটা আমাদের নিজস্ব একটা সন্তুষ্টির জায়গা পূরণ করবে আশা করি। এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল জনপ্রতিনিধি যারা নিরবিচ্ছিন্নভাবে সময় দিয়েছেন, তদারকি করেছেন এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে এবং প্রতিটা কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সমগ্র পৃথিবীর বুকে যেমন মডেল হয়ে আছে এবং প্রতিটি মানুষের সারা দিন শেষে যখন স্বপ্নের মতো মনে হবে, যে সকল মানুষগুলো আজকে ঠিকানা পেল তারাও আজকে সকলে সমস্যারে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আমরা কৃতজ্ঞতা সহকারে স্মরণ করে এবং যারা উপকারভোগী তারা তাদের আস্থার ঠিকানা পেয়েছে। আমি মনে করি এই ধরনের উদ্যোগ আমাদের যারা চাকুরিজীবী, যারা জনপ্রতিনিধি, যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে একটাই লক্ষ্য দিয়ে দেয় যে আমরা প্রত্যেকে একটা সুন্দর জাতি হিসাবে আমরা মাথা গোঁজার ঠাঁই, অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সকল প্রকার যে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে সেইগুলো আমরা প্রত্যেকে সকলের সহযোগিতায় ব্যবস্থা করতে পেরেছি। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আমাদের কাছে অনুপ্রেরণা এবং সমাজে যারা অবহেলিত বঞ্চিত আছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমাদের দৃষ্টান্ত হয়ে থাকবে। ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে ভূমিহীন, গৃহহীন পুনর্বাসনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে, সৃষ্টি করেছে মানবিকতার এক বিস্ময়। ঠিকানা খুঁজে পাওয়া এই জনগোষ্ঠী স্বাবলম্বী হতে শিখেছে, নিজেকে বদলে নিয়ে সমাজ বদলের পদযাত্রায় সামিল হয়েছে। আগামী পর্বে আপনারা দেখবেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনচিত্র।
আপনি অনেক সুবিধা দিয়েছেন, যে হচ্ছে এখন মনে করেন যে যুগের পরিবেশ হিসাবে রাস্তাঘাটে চলা যায় না, স্বাধীনতা থাকে না, কিন্তু আমরা যতই প্রতিবন্ধী হই তবুও আমাদের একটা স্বাধীনতা আছে। কিন্তু অনেক মানুষ আছে যে আমাদের স্বাধীনতাটাকে নষ্ট করতে চায়, কিন্তু আপনার সহযোগিতায় সে নষ্টটা করতে পারে না।